আজ পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস নবনী। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমাদের ড্রেসিং টেবিলটা চলে এসেছে। গাপ্তা ধরনের একটা জিনিস, আয়নাটাও বোধহয় সস্তা। মুখ কেমন বাঁকা দেখা যায়। যে পালিশের জন্য এতদিন দেরি হলো সেই পালিশের ড্রেসিং টেবিলের কোনো উন্নতি বলে মনে হলো না। ম্যাট ম্যাটে রং। নোমান হাসি মুখে বলল, কি জিনিসটা সুন্দর না? আমি বললাম, সুন্দর, খুব সুন্দর। সস্তায় পেয়ে গেছি। সেগুন কাঠ, ঘুণ ধরবে না। ২০ বছর পরেও কিছু উস না। আমি বললাম, ২০ বছর পর্যন্ত আমাদের কোনো ড্রেসিং টেবিল কিনতে হবে না, এটা দিয়ে চালিয়ে দেব। সে তাকিয়ে রইল। তার চোখে মুখে অস্বস্তি। আমার রসিকতাটা বোধহয় বুঝতে পারছে না। এটা দোষের কিছু না। অধিকাংশ মানুষই রসিকতা বুঝতে পারে না। আমার বাবাও পারেন না, অথচ তিনি যথেষ্ট বুদ্ধিমান। নোমানকেও আমার বুদ্ধিমান মনে হয়। সরল ধরনের বুদ্ধি। এই জাতীয় বুদ্ধির মানুষ রসিকতা করতেও পারে না, রসিকতা বুঝতেও পারেন না। এরা খুব কর্মঠ হয়, বিশ্বস্ত হয়। এরা যে প্রতিষ্ঠানেই কাজ করে সেই প্রতিষ্ঠানের জন্যেই অপরিহার্য হয়ে পড়ে। তবে তাদের কোনো উন্নতি হয় না। নিজের অবস্থার উন্নতির জন্যে এদের মাথা ব্যথা থাকে না। এরা অল্পতেই তুষ্ট। ড্রেসিং টেবিলটা ঘরে আসার পর থেকে তার হাসি মুখ দেখে আমার খুব মজা লাগছে। এর মধ্যে গামছা দিয়ে সে দুবার এটা মুছল। কাছ থেকে দূর থেকে নানান ভঙ্গিমায় নিজেকে দেখল। আয়নার সামনে দাঁড়িয়ে খুব কায়দা করে চুল আঁচড়াল। তার চুল আঁচড়ানোই ছিল। ২ হাতে সেই চুল আউলা ঝাউলা করে আবার আঁচড়াল। আশ্চর্য ছেলে মানুষই। নবনী, বলো। ড্রেসিং টেবিলের জন্য একটা ঢাকনি বানানো দরকার, নয়তো ধুলা পড়ে পালিশ নষ্ট হয়ে যাবে। ড্রেসিং টেবিলে ঢাকনি থাকে না। কে বলল থাকে না? ড্রেসিং টেবিলে ঢাকনি বেশি দরকার। রাতের বেলা আয়না ঢেকে রাখতে হয়। রাতের বেলা আয়নায় মুখ দেখা খুবই অলক্ষণ। তুমি বোধহয় এসব বিশ্বাস করো সব। বিশ্বাস কর না। না। পামিস্ট্রি বিশ্বাস করো? হাত দেখা। না। অহনা আবার এসব খুব বিশ্বাস করে। কেউ হাত দেখতে জানে বললেই হলো সে হাত মেলে দিবে। ও আচ্ছা। একবার সে খবর পেয়েছে নীলা বলে একটা জায়গা আছে, সেখানে খুব বড় একজন পামিস্ট্র থাকেন, যুগানন্দ আচার্য, স্কুলের সংস্কৃতের টিচার। সে সেখানে যাবেই। শফিক বিরক্ত হয়ে বলল, নোম্যান, তুই ওকে নিয়ে যা, ঝামেলা চুকিয়ে আয়। তুমি নিয়ে গেলে? না, নিয়ে উপায় আছে? অহনা মুখ দিয়ে যা বলবে তা করে ছাড়বে। সে বিরাট ইতিহাস। জায়গাটা হলো টেকনাফের কাছাকাছি, অতি দুর্গম। আমি মাইক্রোবাস নিয়ে আগে চলে গেলাম। অহনা প্লেনে করে গেল কক্সবাজার। সেখান থেকে ওকে নিয়ে মাইক্রোবাসে করে রওনা হলাম। রাস্তা গেছে পানিতে ডুবে। রাস্তার ২ ধারে লাল ফ্ল্যাগ পুঁতে রেখেছে। ফ্ল্যাগ দেখে যাওয়া। এর মধ্যে টায়ার গেল পাঞ্চার হয়ে। শেষ পর্যন্ত পাওয়া গেল যুগান্ত আচার্যকে। মজা তো এইখানেই। কেউ এই লোকের নামও শুনে নাই। স্কুলই নেই। স্কুল টিচার কোত্থেকে আসবে? তোমরা কি করলে ফিরে এলে? ফিরে আসবো কি করে? সন্ধ্যা হয়ে গেছে। ওই সব অঞ্চলে সন্ধ্যার পর গাড়ি ঘোড়ারা চলে না, ডাকাত পড়ে। তার চেয়ে বড় কথা, কয়েকদিন ধরে পাহাড়ে বুনো হাতি নেমেছে, ৩টা মানুষ মেরেছে। আমার তো মাথায় বাড়ি। কি করব কিছুই বুঝতে পারছি না। হোটেল নেই, রেস্ট হাউস নেই, কিছুই নেই। গেলাম টেকনাফ। সেখানে বন বিভাগের একটা রেস্ট হাউস পাওয়া গেল। একটাই রুম। অহনাকে সেখানে রেখে আমি মাইক্রোবাসের ভেতর শুয়ে আছি। খবর পাওয়া গেছে রাস্তায় হাতি নেমে গেছে। সব বাতি টাতি নিভিয়ে দিতে বলেছে। বাতি দেখলেই নাকি হাতি ছুটে আসে। কত কাণ্ড! চা করতো নবনী। চা খাই। আর তুমি এক কাজ করো, পাউডার টাউডার এইসব দিয়ে ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজাও, অহনা দেখতে আসবে। উনি ড্রেসিং টেবিল দেখতে আসবেন? হ্যাঁ, তাকেও বলেছি। ভালো করেছ। আমি চা বানাতে গেলাম। নোমান একটা মোড়া নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে রইল। আনন্দিত মুখ, সুখী সুখী চেহারা। আজ তার অফিস আছে, অথচ সারাদিন দিব্যি অফিস বাদ দিয়ে ঘরে বসে আছে। অফিসে তার কাজটা কি আমি জানি না।
আমার ক্ষীণ সন্দেহ তার প্রধান কাজ বন্ধুর সঙ্গে সঙ্গে থাকা, ফুট ফরমাস খাটা। একদিন জিজ্ঞেসও করেছিলাম, অফিসে তোমার কাজটা কি বলতো? সে অবাক হয়ে আমার দিকে তাকালো, যেন খুব বোকার মতো প্রশ্ন করেছি। তারপর গম্ভীর মুখে বলল, যখন যে কাজ দেয় সেটাই করতে হয়, ধরা বাঁধা কিছু না। অ্যাড ফিল্ম করার জন্যে আর্টিস্টদের সঙ্গে যোগাযোগ, তাদের আনা নেয়া কাজের কি শেষ আছে? প্রয়োজনে লাইট বয়ের কাজও করতে হয়। সেটা কি? আর্টিস্টের ওপর লাইট ফেলা। ও আচ্ছা, খুব কঠিন কাজ। দেখে মনে হবে খুব সহজ কাজ, আসলে তা না, কঠিন আছে। টেকনিক্যাল কাজ সবই কঠিন। তুমি যে কাজটা করো সেটার নাম কি? তোমার কথাই বুঝতে পারছি না, নাম আবার কি? অফিসে কত রকম পোস্ট আছে, কেউ ম্যানেজার, কেউ সুপারভাইজার, কেউ ক্যাশিয়ার, হেড ক্লার্ক। তুমি কি? ও, আমার অজ্ঞতায় হো হো করে কিছুক্ষণ হেসে বলল, আমাদের এসব কিছু নেই, তবে আমার বেতন হয় অহনার পিএ এই খাতে। তুমি অহনার পিএ? কাগজে কলমে তাই, আসলে অফিসের কাজ করে ফুরসুত পাই না। আজ অফিসে গেলে না? আমার হলো স্বাধীন চাকরির মতো, ইচ্ছা হলো গেলাম, ইচ্ছা হলো গেলাম না। আজ ছুটি নিলাম। চল, বিকালে তোমাকে নিয়ে বের হব, মিরপুরের দিকে যাব। তুমি না বললে অহনা আসবেন? সে এলেও আসবে রাত 9টার পরে, তার লেডিস ক্লাবের মিটিং আছে। অহনার সঙ্গে তার স্বামীর যে সমস্যা ছিল সেটা মিটে গেছে? মিটে গেছে, এখন আবার গলায় গলায় ভাব। তোমাদের ছবির শুটিং শুরু হবে না? হবে, এইবার তোমাকে নিয়ে যাব। তোমার অবশ্যই ভালো লাগবে না, খুবই বিরক্তিকর কাজ। ছবি মানে ধৈর্য পরীক্ষা, আর কিছু না। চা খেতে খেতে নোমান বলল, কাপড় পরে নাও, চলো ঘুরে আসি। কোথায় যাবে? চিড়িয়াখানায়? হ্যাঁ, আর কোথায়? এই পর্যন্ত আমরা ছোবার বাইরে গেছি। এই ছোবারের মধ্যে 5 বারই গিয়েছি চিড়িয়াখানায়। খানিকক্ষণ ঘুরেই সে এসে দাঁড়াবে বান্দরের খাঁচার সামনে। মুগ্ধ বিস্ময়ে বলবে, কি আজীব জানোয়ার! সে অবাক হয়ে আজীব জানোয়ার দেখে, আমি দেখি তাকে। বাদরদের সঙ্গে সে নানা কথাবার্তা বলে, সেসব শুনতেও মজা লাগে। এই লাফ দে, লাফ দে, কিচ কিচ কিচ, ওই লম্বুটার ল্যাজ ধরে টান মার না। দেখছিস কি? আবার দেখি হাসে, কিচ কিচ কিচ। আমাদের চিড়িয়াখানায় যাওয়া হলো না। কাপড় চোপড় পরে বেরুবার মুখে অহনা এসে উপস্থিত হলেন। চোখ ধাঁধানো উগ্র পোশাক, শাড়ি এমন পাতলা যে এই শাড়ি গায়ে থাকা না থাকা অর্থহীন। ব্লাউজটিও ভিন্ন ধরনের কাচুলি জাতীয়, নাচের মেয়েরা বোধহয় এরকম পরে। ঠোঁটে তিনি এমন লিপস্টিক মেখেছেন যে দেখে মনে হয় ঠোঁটে আগুন লেগে গেছে। এমন আগুন রঙা লিপস্টিক আমি আগে দেখিনি। অহনা এসেছেন নোমানের ড্রেসিং টেবিল দেখতে। তিনি নানা দিক থেকে ঘুরে ফিরে ড্রেসিং টেবিল দেখলেন। মুগ্ধ স্বরে বললেন, অপূর্ব। নোমান বলল, অরিজিনাল সেগুন কাঠ 20 বছরেও কিছু হবে না। অহনা বললেন, সেগুন কাঠ ছাড়া এত ভালো পালিশ হতো না। অদ্ভুত সুন্দর। আয়নাটা একটু ঢেউ ঢেউ ভাব আছে, এটা এমন কিছু না। অহনা আমাদের খাটে পা বুলিয়ে বসলেন। পা দুলাতে দুলাতে বললেন, নোমান, জিলাপি খাবো। তোমার সেই বিখ্যাত জিলাপি নিয়ে এসো। ভালো কথা, তোমরা কি কোথাও বেরুচ্ছিলে? আরেকদিন যাব, অসুবিধা নেই। যাচ্ছিলে কোথায়? বাদর দেখতে নিশ্চয়ই। বাদর দেখা মোটেই জরুরি নয়, আমি খুব জরুরি কাজ নিয়ে এসেছি। গোরানে একজন পামিস্ট আছে, আমি ঠিকানা নিয়ে এসেছি। তুমি আমাকে তার কাছে নিয়ে যাবে? পারবে না? অবশ্যই পারব। অহনা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, আপনার স্বামীকে কিছুক্ষণের জন্য ধার নিচ্ছি। পামিস্টের কথা শুনলে আমার আবার মাথায় ঠিক থাকে না। আমার পামিস্ট প্রীতির কথা নোমান আপনাকে বলেনি? বলেছে। পামিস্ট নিয়ে আমার অসংখ্য গল্প আছে, কিছু কিছু বোধহয় শুনেছেন। হিলাতে পামিস্টের খোঁজে গিয়ে যে পাগলা হাতির খপ্পরে পড়েছিলাম, সেই গল্প শুনেছেন? শুনেছি। অহনা পা দুলিয়ে দুলিয়ে অনেকক্ষণ গল্প করলেন। জিলাপি খেলেন, চা খেলেন, মদিনার সঙ্গে খানিকক্ষণ গল্প করলেন, ময়নাটার সঙ্গেও কিছু কথা বললেন।
খাঁচাটাকে দোলা দিয়ে বললেন, এই ময়না বল দেখি অহনা। অহনা, অহনা। ময়না সঙ্গে সঙ্গে বলল, অহনা, অহনা, আহনা। যাবার সময় তিনি মদিনাকে একটা 500 টাকার নোট দিয়ে গেলেন। মদিনা সারা সন্ধ্যা এই নোট হাতে বারান্দায় স্থানুর মতো বসে রইল। মদিনা তার 500 টাকার নোট নিয়ে চোখ মুখ শক্ত করে বারান্দায় বসে আছে। আমি চলে এসেছি ছাদে। এই বাড়িটার ছাদটায় ওঠা এক সমস্যা। খানিকটা অংশ দেয়ালের গায়ে আটকানো খাড়া লোহার সিঁড়ি বেয়ে উঠতে হয়। শুরুতে এই ছাদটা আমার পছন্দ হয়নি, এখন পছন্দ। খুব নিরিবিলি। হঠাৎ কেউ ছাদে উঠে আসবে সে সম্ভাবনা নেই, কেউ আসবে না। তাছাড়া বাড়ির চারদিকে পুরনো পুরনো গাছ আছে বলেই ছাদটায় এক ধরনের আবরু আছে। ইরার গল্পের বইটা এক হাতে নিয়ে বেশ ঝামেলা করে ছাদে উঠলাম। গল্পের বই পড়ার জন্য ছাদে আমি সুন্দর একটা জায়গা বের করেছি। পশ্চিম দিকের ছাদে পানির ট্যাঙ্কে হেলান দিয়ে বসলেই হয়। খুব সুন্দর জায়গা। মজার ব্যাপার হচ্ছে, বই পড়ার এত সুন্দর জায়গা থাকলেও আমি এখন পর্যন্ত একটা বইও পড়ে শেষ করতে পারিনি। তিথির নীল তোয়ালে বইটা কয়েক পৃষ্ঠা পড়ার পরই হাই উঠে। বই বন্ধ করে চুপচাপ বসে থাকি। হাতে একটি বই থাকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সবসময় মনে হবে। আমি অকারণে বসে নেই, আমার একটা কাজ আছে। আমি পানির ট্যাঙ্কে হেলান দিয়ে বসে আছি। গাছের মাথায় রোদ এখনও ঘণ্টাখানিক সময় আছে। বইটা খুলতেই ইরার চিঠি বের হয়ে এলো। অবস্থা এমন হয়েছে যে সে প্রতিদিনই একটা করে চিঠি দিচ্ছে। এটা সর্বশেষ চিঠি কিনা বুঝতে পারছি না। ইরা চিঠিতে তারিখ থাকে না। আপা, তোমার কি হয়েছে বলা তো? তোমাকে এত করে আসতে লিখলাম। আসলে না, বড় মামা প্রচণ্ড জ্বর নিয়ে তোমার ওখান থেকে গেলেন। খুব ভুগলেন, প্রায় জমে মানুষে টানাটানি। তুমি মামাকেও চিঠি দাওনি। আমাকে সেই যে প্রথম একটা চিঠি লিখলে, তারপর আর না। বাবাকে দায়সারা গোছের একটা চিঠি দিয়েছ। বড় মামার ধারণা তুমি সবার উপর রাগ করে আছো, কারণ তোমাকে গরিব ধরনের একটা ছেলের সঙ্গে বিয়ে দেয়া হয়েছে। আসল কারণটা কি আপা, বলা তো? আমি ভায়াকে বলেছি আমাকে তোমার ওখানে নিয়ে যেতে। আমি নিজের চোখে দেখতে চাই ব্যাপারটা কি। ভায়া প্রতিবারই বলে, আচ্ছা আচ্ছা। ফুটবল খেলতে গিয়ে সে মাথায় চোট পেয়েছে বলেছিলাম না? এখন বিছানায় শুয়ে শুয়ে তার কোমরে কি না কি হয়েছে। সোজা হয়ে দাঁড়াতে পারে না, বাঁকা হয়ে দাঁড়ায়, বাঁকা হয়ে হাঁটে। ওই দিন বাবা কি কারণে ভাইয়ের ওপর রাগ করে বললেন, এই যে বক্রবার, শুনে যাও। এতে ভাইয়ের খুব লেগেছে। সে বিছানা বালিশ নিয়ে চলে গেছে। তার এক বন্ধু আছে, সজল। এখন তাদের বাড়িতে থাকে। মাঝে মাঝে বাঁকা হয়ে আমাদের দেখতে আসে। আমার বিয়ের ব্যাপারে যে কথাবার্তা হচ্ছিল তা আরও কিছু দূর এগিয়েছে। জামালপুর থেকে বরের বোন আমাকে দেখতে এলেন। ওজন 5 মণের কাছাকাছি। আমাদের খাটে বসলেন। খাটে মটমট শব্দ হতে লাগলো। আমি ভাবছি সর্বনাশ, এখন উনি যদি খাট ভেঙে পড়েন তাহলে আমাদের খাটও যাবে, বিয়েও যাবে। যাই হোক, খাট ভাঙেনি, তবে বিয়ে ভেঙে গেছে। ভদ্রমহিলার আমাকে পছন্দ হয়নি। কাজেই আপা, তুমি নিশ্চয়ই বুঝতে পারছি বিয়ে ভেঙে যায় আমার মন খারাপ। তোমার পায়ে পড়ি, আমার মন ঠিক করার জন্যে হলেও এসো। ইতি, ইরা। পুনশ্চ আপা, তুমি আসার সময় অবশ্যই লাইব্রেরির বইটা নিয়ে আসবে। অনেক ফাইন হয়ে গেছে। ইরার বিয়ে ভেঙে গেছে, এটা বড় ধরনের দুঃসংবাদ। বিয়ে একবার ভাঙতে শুরু করলে শুধু ভাঙতেই থাকে। তখন বিয়ের কোনো সম্বন্ধ এসেছে শুনলেই আতঙ্ক লাগে। ইরার বিয়ে কি আমার জন্যে ভাঙল? সে যদিও কিছু লিখেনি, তবু আমার তাই ধারণা। তবে আমার বড় মামা যতদিন আছেন ততদিন কোনো চিন্তা নেই। তিনি একের পর এক সম্বন্ধ আনতেই থাকবেন এবং এক শুভলগ্নে দেখা যাবে ইরারও বিয়ে হয়ে গেছে। মামা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলবেন, যাক, দায়িত্ব শেষ হয়েছে। এই পৃথিবীতে কেউ কেউ প্রচুর দায়িত্ব নিয়ে জন্মায়, আবার কেউ কেউ জন্মায় কোনো রকম দায় দায়িত্ব ছাড়া। যেমন আমার বাবা। তার জীবনের একমাত্র দায়িত্ব সম্ভবত খবরের কাগজ পড়া। এই দায়িত্বটি তিনি খুব ভালোভাবে পালন করেন। ইলেকশনের সময় এলে হঠাৎ দেখা যায় তিনি স্বতন্ত্র দল থেকে দাঁড়িয়ে পড়েছেন।
বাবার যুবক বয়সের কালো চশমা পরা একটা ছবির পোস্টারে সারা নেত্রকোনা শহর ঢেকে ফেলা হয়। গুন্ডাপান্ডা ধরনের কিছু ছেলেপুলে এই সময় আমাদের বাড়িতে চা নাস্তা খেতে থাকে এবং হাত খরচ নিতে থাকে। তারা প্রত্যেকেই নাকি বিরাট অর্গানাইজার। এত সব অর্গানাইজার চারপাশে নিয়েও বাবা যথারীতি ফেল করেন। বেশিরভাগ সময় তার জামানত বাজেয়াপ্ত হয়। ইলেকশনের রেজাল্টের পর তিনি দরজা বন্ধ করে ঘণ্টা 2-3 শুয়ে থেকে গম্ভীর মুখে মাকে ডেকে বলেন, বুঝলে মিনু, এই দেশে রাজনীতি করে লাভ নেই, বরং ছাতা সেলাই করাতেও লাভ। রাজনীতি আর করব না। হাত সাবান পানি দিয়ে ধুয়ে ফেললাম। নো মোর পলিটিক্স। যে দেশের মানুষ সৎ অসৎ বুঝে না, সেই দেশে কিসের পলিটিক্স? মা জানতেন, আমরাও জানতাম, এগুলো বাবার কথার কথা। আবার কোনো নির্বাচন চলে আসবে, বাবার চারপাশে কিছু লোকজন জুটে যাবে, যারা খুব সিরিয়াস ভঙ্গিতে বাবাকে বলবে, আরও চৌধুরী সাহেব, আপনি না দাঁড়ালে কে দাঁড়াবে? একটা দুটা সৎ মানুষ তো থাকা দরকার, যাদের পিছনে আমরা থাকব। সৎ মানুষের সঙ্গে হারাতেও আনন্দ। বাবা বলবেন, না না, ইলেকশনের নাম আমি শুনতে চাই না, আমার শিক্ষা হয়ে গেছে, আমি কানে ধরেছি। চৌধুরী সাহেব, আপনার শিক্ষা হলে তো হবে না, দেশবাসীর একটা শিক্ষা হওয়া দরকার। এইবার আমরা জিতলে এই শিক্ষাটা দিব। না না, টাকা পয়সাও নেই। টাকা পয়সা নিয়ে মোটেও চিন্তা করবেন না, 10-এর লাঠি 1-এর বোঝা। এইবার আমরা পকেট থেকে পয়সা খরচ করে ইলেকশন করব। আপনাকে ঘর থেকে বের হতেও হবে না, আপনি দরজা বন্ধ করে নাকে তেল দিয়ে ঘুমান, দেখেন আমরা কি করি। বাবা তখন খানিকটা নরম হয়ে জিজ্ঞেস করেন, দাঁড়াচ্ছে কে কে, কিছু খবর পেয়েছ? যারা দাঁড়াচ্ছে তারা কেউ আপনার নখের কাছাকাছিও না, আপনার সামনে চেয়ারে বসার যোগ্যতাও তাদের নেই। তারা একটা জিনিসই পারে, রিলিফের গাম বেচে দেয়া। একজনের তো নামই পড়ে গেল, আব্দুল মজিদ গোমচোরা। মজিদ ইলেকশন করছে? চক্ষু লজ্জাও দেখি নাই। তবে আমরা আপনাকে বলছি কি? বাবা নড়েচড়ে বসেন, গলা উঁচিয়ে আমাকে ডাকেন, নবু কই রে, তোর মাকে বল চা বানাতে। আমরা বুঝে ফেলি, আবারও বাবা কিছু ধানি জমি বিক্রি করবেন। আমার দাদা যান মাথার ঘাম পায়ে ফেলে অমানুষিক পরিশ্রম করে যে সম্মানজনক বিষয় সম্পত্তি করে গিয়েছিলেন, আমার বাবা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার সর্বনাশ করে যাচ্ছিলেন। সবই শেষ করে দিতেন, বড় মামার জন্যে পারলেন না। নেত্রকোনায় আমাদের একটা বড় ফার্মেসি, একটা রাইস কল এবং 2টা বাড়ি বাবা অনেক চেষ্টা করেও বিক্রি করতে পারলেন না। পারলেন না মূলত বড় মামার জন্যে। মামা এসব যক্ষের ধনের মতো আগলে রাখতেন। বাবা ভীরু ধরনের মানুষ ছিলেন। বড় মামাকে জমের মতো ভয় পেতেন। তাকে অগ্রাহ্য করার মতো সাহস তিনি কোনোদিনই সঞ্চয় করে উঠতে পারেননি। আমার এই সরল ধরনের রাজনীতি পাগল বাবার কাছে এক সকালবেলা আমার স্যার উপস্থিত হলেন। বাবা তখন বারান্দায় চায়ের এবং আগের দিনের বাসি কাগজ নিয়ে বসেছেন। স্যার বাবার সামনে বসলেন এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, আপনার কাছে আমার একটা প্রস্তাব আছে। বাবা খুব উৎসাহের সঙ্গে বললেন, বল বল। আমি আপনার বড় কন্যাকে বিবাহ করতে চাই। বাবার মুখ হাঁ হয়ে গেল। তার কোল থেকে খবরের কাগজ মাটিতে পড়ে গেল। এই সম্ভাবনা হয়তো তার কল্পনাতেও ছিল না। বাবা বললেন, কি বললে? আমি ওকে অত্যন্ত পছন্দ করি, সেও করে। কি বললে তুমি? নবনী পছন্দ করে। নবনী নবনী। বাবা চটি ফটফট করে আমার খোঁজে এলেন। আমি তখন পড়তে বসেছি। বাবা রাগে কাঁপতে কাঁপতে বললেন, মৌলনা এসব কি বলছে? আমি শঙ্কিত গলায় বললাম, কি বলছেন? তোকে বিয়ে করার কথা বলছেন কেন? আমি তো জানি না। বাবা কেন? এই হারামজাদার কথায় তো আমার মাথায় রক্ত উঠে গেছে। বলে কি নবনী আমাকে পছন্দ করে? বেটা, তুই কোথাকার রসগোলা যে আমার মেয়ে তোকে পছন্দ করবে? তুই নিজেকে ভাবিস কি? চাল নাই, চুলা নাই, মানুষ হয়েছিস এতিমখানায়, তুই কোন সাহসে এত বড় কথা বললি? বাবার চিৎকারে মা ছুটে এলেন, ইরা ছুটে এলে, আমাদের কাজের মেয়ে বিনতি এলো। মা সব শুনে ভীত গলায়, ও এসব কেন বলছে রে নবনী? আমি বিড়বিড় করে বললাম, আমি জানি না মা।
ইরা বলল, আপা যে ওনার কাছে রোজ দুবেলা করে খাবার নিয়ে যায়, এই জন্যেই বোধহয় তার ধারণা হয়েছে আপা তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাবা বললেন, হাবুডুবু খাওয়া আমি বের করছি। কত বড় সাহস! কানে ধরে আমি তাকে চরকি ঘুরাবো। আমি ভীত গলায় বললাম, এইসব করার কোনো দরকার নেই বাবা, তুমি উনাকে বড় মামার কথা বলো, বলে দাও বিয়ে টিয়ের ব্যাপার সব বড় মামা জানেন। মা বললেন, এইটাই ভালো, লোক জানাজানি করার কোনো দরকার নেই, আজে বাজে কথা ছড়াবে। বাবা হুঙ্কার দিলেন, ছড়াক কথা, আমি কি কাউকে ভয় পাই? নির্বোধ মানুষরা কাউকে ভয় পায় না, যা মনে আসে করে ফেলে। বাবাও তাই করলেন। স্যারের জিনিসপত্র নিজেই ছুঁড়ে ছুঁড়ে রাস্তায় ফেলতে লাগলেন। চারদিকে লোক জমে গেল। স্যার বললেন, আপনি অকারণে বেশি রকম উত্তেজিত হয়েছেন, আপনি শান্ত হয়ে আমার দুটা কথা শুনুন। বাবা হুঙ্কার দিলেন, চুপ, যথেষ্ট হয়েছে। স্যার বাড়ি ছেড়ে চলে গেলেন। ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ল। এমন মুখরোচক ঘটনা মফস্বল শহরে সচরাচর ঘটে না। লোকজনদের উৎসাহের সীমা রইল না। সন্ধ্যাবেলায় চলে এলো বাবার অতি পেয়ারের লোকরা। তারা গভীর মুখে বলল, এইসব কি শুনছি, চৌধুরী সাহেব? বাবা ফ্যাকাশে হাসি হেসে বললেন, কিছু না, কিছু না। শুনলাম আপনার মেয়ের গায়ে হাত দিয়েছে, অশ্লীল প্রস্তাব দিয়েছে। না না, এসব কিছু না, অন্য ব্যাপার। যার সন্তানের কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করা যায়? এখন বলুন, কি করব? কিছু করার দরকার নেই, বাড়ি থেকে বের করে দিয়েছি আর কি। আপনি ক্ষমা করলে তো হবে না, আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে না? বাদ দেন, ঘটনা যা ভাবছেন তা না। বিয়ের প্রস্তাব দিয়েছিল, ভদ্রভাবেই দিয়েছিল। শাক দিয়ে মাছ ঢাকার কোনো দরকার নাই চৌধুরী সাহেব। ঘটনা সবই জানি, আপনি কাটান দেওয়ার চেষ্টা করলেও লাভ হবে না, উচিত শিক্ষা দেয়া হবে। লোকজন বাড়তেই লাগলো। সবাই আমার সঙ্গে কথা বলতে চায়। মা আমাকে নিয়ে ঘরে তালা বন্ধ করে রাখলেন। অন্তুকে পাঠানো হলো পোস্ট অফিস থেকে বড় মামাকে টেলিফোন করার জন্যে। তিনি যেন এক্ষুনি চলে আসেন। রাত 2টার দিকে হাজার হাজার মানুষ গিয়ে স্যারকে ধরে নিয়ে এলো। আমি কাঁদছি এবং সমুদ্রের গর্জনের মতো মানুষের গর্জন শুনছি। কি হচ্ছে বাইরে? সব কোলাহল ছাপিয়ে স্যারের গলা শুনলাম। আতঙ্কে অস্থির হয়ে তিনি চিৎকার করে ডাকছেন, নবনী, নবনী! তাকে তখন রাস্তায় ছুঁড়ে ফেলা হয়েছে। একদল মানুষ চেষ্টা করছে ইট দিয়ে মাথাটা ফাটিয়ে দিতে। মা ছুটে গেলেন স্যারকে বাঁচানোর জন্যে। ইরাও ছুটে গেল। স্যারের মৃত্যু হয় সীমাহীন অপমান ও সীমাহীন যন্ত্রণায়। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় নেত্রকোনা হাসপাতালে। সেখানে ডাক্তাররা জবাব দেবার পর তাকে পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হয় ময়মনসিংহে। পথেই তার মৃত্যু হয়। মজার ব্যাপার হচ্ছে, স্যারকে যে ট্রেনে ময়মনসিংহ নেওয়া হচ্ছিল, আমিও সেই ট্রেনেই বড় মামার সঙ্গে ময়মনসিংহ যাচ্ছি। অথচ আমি কিছুই জানতাম না। আমাকে বলা হয়েছে স্যার নেত্রকোনা হাসপাতালে আছেন, মাথায় চোট পেয়েছেন, তবে এখন ভালো হওয়ার পথে, ভয়ের কিছু নেই। সে বছর আমার পরীক্ষা দেয়া হয়নি, কারণ আমি অসুস্থ হয়ে পড়ি। সে অসুখ বিচিত্র এবং ভয়াবহ। আমি মাঝে মাঝেই কাউকে চিনতে পারতাম না। পরিচিত কারো সঙ্গে হয়তো কথা বলছি, হঠাৎ একসময় অস্বস্তি এবং বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি যার সঙ্গে কথা বলছি তাকে চিনতে পারছি না। ভয়ে শরীর যেন কেমন করতে থাকে। আমি কথা বলা বন্ধ করে দেই, আর তখনই দেখি 2-3টা কাক অপরিচিত মানুষটার চারদিকে গম্ভীর ভঙ্গিতে হাঁটছে। এদের মধ্যে একটা কাককে আমি চিনি, বুড়ো কাক। কাকগুলো হাঁটে অবিকল মানুষের মতো, যেন এরা কাক না, ছোট ছোট মানুষ যারা কালো রঙের চাদর গায়ে দিয়েছে। মাঝে মাঝে আমি স্যারকেও দেখতাম। তাকে দেখে মোটেও ভয় লাগতো না, বরং ভরসা পাওয়া যেত। তিনি আমার সঙ্গে কথা বলতেন এমনভাবে যেন তার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমরা স্বামী স্ত্রী। তার সঙ্গে কথাবার্তা হতো খুব ঘরোয়া ধরনের, যেমন তিনি এসে বললেন, নবনী, পেন্সিলটা কোথায় রাখলাম দেখেছ? আমি বললাম, না তো। কলম আছে, কলমে হবে? না, হবে না, আমার দরকার পেন্সিল। একটু আগে কাজ করছিলাম, হঠাৎ কোথায় গেল?
বাবু নিয়ে যায়নি তো? নিতে পারে, ছেলে তো বড় দুষ্ট হয়েছে। ডাক তো দেখি, আজ একটা ধমক দেব। না না, ধমকাতে পারবে না, ছেলে মানুষ। অতিরিক্ত আদর দিয়ে তুমি ওকে নষ্ট করছো। নষ্ট করছি, ভালো করছি, আরও নষ্ট করব। এ কি, রেগে গেলে কেন? রেগেছি, ভালো করেছি, আরও রাখব। আমাদের সঙ্গে সবসময় একটা শিশু থাকত। কখনো সে ছেলে, তার নাম বাবু, কখনো বা মেয়ে, নাম টিনটিন। এদের অবশ্যই আমি কখনো দেখিনি। আমি কতদিন অসুখে ভুগেছি আমি নিজেও জানি না। কেউ আমাকে কখনো পরিষ্কার করে কিছু বলেনি। আমি শুধু অস্পষ্টভাবে জানি আমার এই অসুখ দীর্ঘদিন ছিল। বড় মামা আমাকে চিকিৎসা করান, আমার পেছনে টাকা খরচ করেন, বাসা ভাড়া করে থাকতেন। কেউ যেন অসুস্থ অবস্থায় আমাকে বিরক্ত করতে না পারে সেজন্য ওই বাসার ঠিকানাও তিনি কাউকে দেননি। বাবা মা, ইরা, অন্তু কেউই আমাকে দেখতে যেতে পারত না। একসময় আমি সুস্থ হয়ে উঠি। বড় মামা আমাকে ফিরিয়ে দেন বাবা মার কাছে। বড় মামা সব সময় কম কথার মানুষ। আমাকে সুস্থ করে বাবা মার কাছে রেখে যাবার সময় হঠাৎ তার কি হলো তিনি বললেন, বড় খুকি, আয় তোকে আদর করে করে যাই। আমি এগিয়ে গেলাম। বড় মামা গম্ভীর গলায় বললেন, শোন বড় খুকি, তুই নিশ্চিন্ত মনে থাকিবি। তোর অসুখটা পুরোপুরি সেরে গেছে, আর কোনো দিন হবে না, ডাক্তাররা আমাকে বলেছেন। তার চেয়েও বড় কথা, আমি খাস দিলে আল্লাহ পাকের কাছে দোয়া করেছি। আমার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। বুঝলি বড় খুকি, আমি যতদিন বেঁচে থাকব ততদিন মাগরেবের ওয়াক্তে শুধুই তোর জন্যে দুরাকাত নফল নামায় পড়বা। আচ্ছা এখন যা। আমি বললাম, আদর করবার জন্যে ডাকলেন, কই আদর তো করছেন না। বড় মামা হাত বাড়িয়ে আমাকে কাছে টেনে নিলেন না বা মাথায়ও হাত রাখলেন না। তিনি যেভাবে বসেছিলেন সেভাবেই বসে রইলেন। শুধু দেখা গেল তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি পকেট থেকে রুমাল বের করে চোখ মুছে বললেন, ট্রেনের সময় হয়ে গেল, চলি রে। শেষ হলো আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন।